বাংলাদেশের যত প্রকার ফসল বলেন আপনি, সবচেয়ে খরচ কম হচ্ছে সরিষাতে। খরচ কম এবং লাভ বেশি। 5 মণ সরিষা যদি 1 বিঘা জমিতে পান, এটা যদি শুকায় রাইখে দিতে পারেন 4000 টাকা মণ বিক্রি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি বিক্রি করতেছেন 20,000 টাকা, আপনার খরচ হচ্ছে 2000 টাকা আর 18,000 টাকা আপনার লাভ হচ্ছে। এটা হচ্ছে একটা মধ্যবর্তী সময়। মাঝখানে মধ্যবর্তী সময়, যে সময়টা জমি পরেই থাকতো মূলত আমনের পরে এবং বোরোর আগে জমি ফেলে রাখেন। আমি মনে করি ফেলে না রেখে আমাদের বাইরে থেকে যে সোয়াবিন নিয়ে এসে খাইতে হয়, এই সোয়াবিন খেলে তো আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাম অয়েল তেল খেলে তারও ক্ষতিকর। আমরা যদি সরিষা তেলটা খাই তাহলে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার হবে আমাদের। আমরা যদি সে সরিষাটার আবাদ বাড়াইতে পারি তাহলে কিন্তু আমাদের তেলের যে চাহিদাটা, এটা আমাদের দেশীয় সরিষা দিয়ে আমাদের দেশের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আমাদের বাইরে থেকে আর নিয়ে আসার প্রয়োজন পড়তেছে না, সোয়াবিন নিয়ে আসার প্রয়োজন পড়তেছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, সকাল সকাল মাঠে চলে আসছি কৃষক এবং কিষানীদের গল্প আপনাদের সামনে তুলে ধরতে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি শেরপুর জেলার কামারচর এলাকায়। দর্শক, আজকে মাঠ ফসলে একটি লাভজনক ফসল নিয়ে কথা বলবো। আমার আশেপাশে ক্ষেত দেখে আপনারা বুঝতে পারছেন এটি হচ্ছে সরিষা। আমাদের দেশে সরিষা দীর্ঘদিন থেকে চাষ হয়ে আসতেছে। অনেক সচেতন চাষিরা আমন ধান কাটার পরে সেই জমিটা ফেলে না রেখে চাষ করে সেখানে সরিষা বপন করে। আমন কাটার থেকে বোরো লাগানোর মাঝখানের সময়টাতে সরিষা হারভেস্ট করে সেখান থেকে আর্থিকভাবে ভালো লাভবান হয়ে আসতেছে। কিন্তু অনেক চাষিরা আমরা এখনো এই বিষয়টাতে সচেতন না, অনেকে এটাতে আগ্রহ প্রকাশ করি না। তো আমরা আজকে কথা বলবো এই এলাকার উদ্যোক্তা আজমল ভাইয়ের সাথে। তিনি মূলত একজন ধান চাষি। প্রতি বছরে অনেক প্রজাতির ধানের বীজ তিনি বাজারে বিক্রি করেন। তার যে ধানের জমি রয়েছে সেগুলোতে তিনি আবার সরিষাও চাষ করেন। এবছরেও হিউজ পরিমাণ জমিতে সরিষা লাগিয়েছেন। আমরা এই মুহূর্তে যে ক্ষেতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে টরি 7। এই সরিষাটার বেশ ভালো ফলন, বিঘা প্রতি 4 থেকে 5 মণ ফলন হয়। এখানে মজার বিষয় হচ্ছে এই সরিষা চাষে নাকি খরচটা খুবই কম। শুধুমাত্র চাষ দেওয়া আর সামান্য পরিমাণ সার দিলে এই সরিষার হারভেস্ট করা যায়। এখানে খরচের পরিমাণটা 2 থেকে 4,000 টাকা। এখানে বিঘা প্রতি যদি 4 থেকে 5 মণ সরিষা হয়, যার বাজার মূল্য প্রায় 18 থেকে 20,000 টাকা। যে ইনভেস্ট করে আমরা ধান চাষ করি, যেখানে ধান চাষ করে যেটা আমরা লাভ করতে পারি না, মাঝখানের সময় সরিষা চাষ করে সেই পরিমাণ লাভ করা সম্ভব। তো এমনই একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। উদ্যোক্তা আজমল ভাইয়ের সাথে কথা বলে সরিষা চাষের ভালো মন্দ বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা কোন সময়টা বীজ বপন করব, এটা কেন লাগাবো, এটা লাগালে তেলের চাহিদা কতটা পূরণ হতে পারে এবং আমরা চাষিরা আর্থিকভাবে কতটা স্বাবলম্বী হব, সেসব বিষয়ে জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এখানে যতবার আসছি সেই সময়টাতে ধানের মৌসুম, জি অফ সিজনে আসছি, জি কিন্তু অফ সিজনে এসে দেখতে পাচ্ছি আপনার মাঠে পরিপূর্ণ সরিষার ক্ষেতে ভরপুর। জি। একটু সরিষা সম্পর্কে জানতে চাই, এর আগে থেকেও এটা করা হচ্ছে না এই বছরে এত বেশি পরিমাণ? সরিষাটা তো এইটা মূলত আপনার আমার বাপদাদার আমল থেকেই করে আসতেছে। আপনি অবশ্যই জানেন যে আমি ধান নিয়ে কাজ করি, উচ্চ ফলনশীল ধানের বীজ নিয়ে কাজ করি। তা আমার যারা কাস্টমার আছে ধান বীজের, তারা বলছে যে ভাই আপনার কাছ থেকে তো ভালো জাতের ধানের বীজ নিয়ে আমরা ভালো ফলন ফলাইতে পারি, কিন্তু ধানের পাশাপাশি তো আমরা এই সরিষাও করি, যদি সরিষার বীজ নিয়ে আপনি কাজ করতেন তাহলে আমাদের জন্য উপকার হতো। তাদের কথার উপরে চিন্তা ভাবনা রেখে আমি কিছু উচ্চ ফলনশীল এবং স্বল্প মেয়াদী জাত সরিষার জাত নিয়ে কাজ করা শুরু করে দিছি। এই সরিষাটা কিন্তু মূলত আগের সরিষাই, নাম হচ্ছে টরি 7, বাংলাদেশ কৃষি গবেষণা থেকে। এই সরিষার জাতটা কিন্তু আপনার স্বল্প মেয়াদী। এখানে একটা প্লাস পয়েন্ট হলো আপনার আমন কাটার পরে এবং বোরো রোপণের আগে এই সময়টা কিন্তু জমি পড়ে থাকে। যেহেতু পড়েই থাকে, কোনো ফসল ফলানো যায় না। এই সরিষাটা তো যদি কেউ এই সরিষা করে, এই সরিষা উঠানো পরে সঠিক টাইমে আবার বোরো ধান রোপণ করা যাবে, তাতে এক্সট্রা একটা ফসল পাওয়া যাচ্ছে। আমরা যদি এই সরিষাটা চাষ করি, মানে বোরো ধানের যে একটা খরচ, এই খরচটা কিন্তু এই সরিষা থেকে উঠে আসবে। মানে সরিষা বিক্রি করলে যে লাভ আসবে সেটা দিয়ে আপনি বোরো ধান রোপণ করতে পারবেন, মানে বুড়ো খরচটা আমার সরিষা থেকে হয়ে যাবে। বাহ, চমৎকার। এতে খরচ খুবই কম। বাংলাদেশের যত প্রকার ফসল বলেন আপনি, সবচেয়ে খরচ কম হচ্ছে সরিষাতে। খরচ কম এবং লাভ বেশি। আচ্ছা, লাভ খরচের হিসাব জানবো, একটু সরিষাটার বৈশিষ্ট্য জানবো। এই টরি 7 যে সরিষাটা রয়েছে, এটার বৈশিষ্ট্য কি, কেমন ফলন হয় বিঘা প্রতি? এই টরি 7 যে সরিষাটা, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটির জীবনকাল হচ্ছে স্বল্প মেয়াদী, 70 থেকে 75 দিন, এবং এই গাছের হাইট কম হয়, যার কারণে এটা শুয়ে পড়ে না। এবং আপনার এই টরি 7 সরিষা এর যে গাছগুলা যে আছে, এই গাছের ডালপালা অনেক হয় এবং পোটের সংখ্যাও ভালো থাকে। আর এই টরি 7 সরিষাতে রোগবালাই নাই, রোগবালাই
নাই বললেই চলে। এই সরিষাটা আপনার 33 শতকে বিঘায় আপনি 4 থেকে 5 মণ শুকনো অবস্থায় পাবেন এবং এর তেলের পরিমাণ হচ্ছে আপনার 38 থেকে 41%। মোটামুটি অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। এই বিঘা প্রতি যদি 33-এর বিঘায় 4 থেকে 5 মণ পাওয়া যায়, এই বিঘা প্রতি খরচ কেমন হয়? এটা বিঘা প্রতি খরচ আমাদের এদিকে আপনার নিয়ম হচ্ছে, সরিষাটা যখন রোপণ করছি তখন কিন্তু আপনার যখন ছিটাই দিছি বুনছি তখন কিন্তু এই হাল চাষ থেকে শুরু করে সরিষা কিন্তু চাষ কম দিতে হয় এবং বিনা চাষেও করা যায়। বিনা চাষে করলে খরচ আরও কমবে। এরপরও যদি কেউ চাষ করেও করে 2টা চাষ করতে হয় এবং 2 হির মই দিতে হয়, তাতে খরচ একেবারেই সীমিত। আপনি 2 হির 2টা টানে আমাদের এদিকে 300 টাকা করে বিঘা, তাতে আপনার 600 টাকা হবে চাষের, আর মই দেওয়ার হবে 200, 800 টাকায় আপনি চাষ কমপ্লিট। 1000 থেকে 1200 টাকা সার দিলে সারও কমপ্লিট। আপনি 2000 টাকা খরচে এই সরিষাটা উৎপাদন করতে পারতেছেন। তো বেশি একটা রেট লাগে না, হয়তো বা 2 থেকে 300 টাকা লাগতে পারে। আপনার এই যে আমাদের যে গাছটা, এই যে সরিষার যে গাছটা, এটা কিন্তু আমাদের এইদিকে লোকজনকে যদি আমরা এই গাছটা দিয়ে দেই, তারা উঠায় আমাকে সরিষা পরিষ্কার করে বাড়িতে দিয়ে যাবে, তাতে কিন্তু পরে আর কোনো খরচ নাই। ও আচ্ছা, আপনার লেবার খরচ লাগতেছে না। ওরা খড়ির জন্য নিয়ে যাবে বা জ্বালানির জন্য নিয়ে যাবে, আপনাকে সরিষাটা দিয়ে যাবে। তাহলে আমার ওই যে 2000 টাকা যে খরচ হচ্ছে, ওই 2000 টাকা পর্যন্ত শেষ। 5 মণ সরিষা যদি 1 বিঘা জমিতে পান, এটা যদি শুকায় রাইখে দিতে পারেন 4000 টাকা মণ বিক্রি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি বিক্রি করতেছেন 20,000 টাকা, আপনি খরচ হচ্ছে 2000 টাকা, আর 18,000 টাকা আপনার লাভ হচ্ছে। এটা হচ্ছে একটা মধ্যবর্তী সময়, যে সময়টা জমি পরেই থাকতো মূলত। এই ধরনের উদ্যোগ তো নেওয়া যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। আমি যারা মনে করি বাংলাদেশে আমনের পরে এবং বোরোর আগে জমি ফেলে রাখেন, আমি মনে করি ফেলে না রেখে আমাদের বাইরে থেকে যে সোয়াবিন নিয়ে এসে খাইতে হয়, এই সোয়াবিন খেলে তো আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাম অয়েল তেল খেলে তারও ক্ষতিকর। আমরা যদি সরিষা তেলটা খাই তাহলে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার হবে আমাদের। আমরা যদি সেই সরিষাটার আবাদ বাড়াইতে পারি, তাহলে কিন্তু আমাদের তেলের যে চাহিদাটা, এটা আমাদের দেশীয় সরিষা দিয়ে আমাদের দেশের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আমাদের বাইরে থেকে আর নিয়ে আসার প্রয়োজন পড়তেছে না, সোয়াবিন নিয়ে আসার প্রয়োজন পড়তেছে না। এই সরিষার বীজ বপনের পরে মাঝখানে কোনো পরিচর্যা রয়েছে, ইউরিয়া বা সার? এটা রোপণের পরে, এটা যখন আপনার জমিতে ছিটাবে হাল চাষের সময়, 15 কেজি ডিএপি 33 শতকে, 10 কেজি পটাশ, জমির উপর নির্ভর করে একটু কম বেশিও দেওয়া যেতে পারে এটা, আর 10 কেজি জিপসাম, 1 কেজি বোরন সেটাই দিবে। রোপণের আপনার ফুল আসার আগ মুহূর্তে, এই সরিষা গাছটা যখন গজায় যাবে, ফুল আসার আগ মুহূর্তে পাতা যখন একটু মোটামুটি বড় হয়ে যাবে, অর্থাৎ 15 থেকে 20 দিনের ভিতরে আপনি প্রতি 33 থেকে 15 কেজি ইউরিয়া দিলেই হয়ে যাবে। আর কোনো সার প্রয়োজন নেই, সার খুব সীমিত লাগে। স্প্রেটা, এটা যেহেতু বাংলাদেশের আবহাওয়া বর্তমানে আসলে আমি মনে করি ভালো যাচ্ছে না, তাই ছত্রাক ধরার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে ছত্রাকনাশক, কার্বোডাজিমিক গ্রুপের যে ছত্রাকনাশক আছে, এইগুলা ফুল আসার আগে একবার, এবং ফুল যখন ঝেড়ে যাবে, গাছের এই সরিষার দানার পটগুলা এসে যাবে, তখন আরেকবার দিলে তাহলে এই যে ছত্রাক ধরার সম্ভাবনাটা থাকবে, এটা আর থাকবে না। যদি ছত্রাক না ধরে তাহলে 33 থেকে বিঘায় 4 থেকে 5 মণ, এটা কোনো মিস নাই। বাংলাদেশে অনেক জাতের সরিষা রয়েছে, এর মধ্যে আপনি টরিটা করতেছেন, এখানে হিউজ পরিমাণ জমিতে করছেন, এটা নিয়ে স্বপ্ন কি দেখতেছেন? 2টা জাত নিয়ে কাজ করতেছি। এটা টরি সম্পর্কে আপনাকে বিস্তারিত বললাম, পরবর্তীতে আরেকটাতে হয়তো বা ভারী 14 সম্পর্কে বলবো। এই টরিটা নিয়ে কাজ করার কারণ হচ্ছে, এটার জীবনকাল স্বল্প জীবনকাল। এই সরিষাটা চাষ করে আমি অনায়াসেই বোরো ধান রোপণ করতে পারতেছি। এই যে সরিষা তোলার পরে বোরো ধান রোপণ করবেন, এতে করে কি সার ব্যবস্থাপনা কোনো ঘাটতি হবে কিনা, বা বোরো ধানের উপর কোনো ইফেক্ট পড়বে কিনা? না, বরঞ্চ আরো সরিষা জমিতে আপনার ধান ফলন ভালো আসে। তাই ধানের চেয়ে সরিষা করলে আপনার যে জমিটা ফেলাই রাখবেন ইয়ার পরে, আমনের পরে, ওইটার চেয়ে সরিষা জমিতে ধানের ফলন বেশি আসবে। এখানে 2টা গুরুত্বপূর্ণ বিষয় আমি উপলব্ধি করতে পারতেছি। একটা হচ্ছে, আমরা সরিষা উৎপাদন করলে যেমন তেলের চাহিদা পূরণ হবে, পাশাপাশি কৃষকরা কিন্তু একই জমিটাকে কাজে লাগিয়ে মাঝখানের সময়টাতে জমিতে সরিষা চাষ করে সেখান থেকে আর্থিকভাবে লাভবান হবে। জি। এই 2টো বিষয়ের আলোকে চাষি ভাইদের উদ্দেশ্যে কি বলবেন? আমি মনে করি বাংলাদেশের কৃষক যারা আছে, যারা বিশেষ করে আগাম আমন রোপণ করেন, তাদের জমি ফেলে রাখা এটা একদম অযৌক্তিক। আমি কোনো যৌক্তিকতা দেখি না। যেহেতু আমি তো আপনাকে খরচ দিয়েছিলাম যে 2000 টাকা খরচ যাবে, যদি এগুলা মনে করেন লেবার দিয়ে উঠাইতে হয় এবং পরিষ্কার করতে হয়, নয় আরও 2000 টাকা বাড়বে, 4000 টাকা খরচ। আপনি যদি 20,000 টাকা বিক্রি করতে পারেন, তারপরে কিন্তু 15-16 হাজার টাকা লাভ থাকবে। আপনি তো 15-16 হাজার টাকা দানে তো লাভ করতে পারেন না, অনেক ইনভেস্ট করার পরেও। মানে খরচ কম যাচ্ছে এবং লাভ বেশি হচ্ছে। তাই জমি ফেলে না রেখে বাংলাদেশের কৃষক যারা আছেন, প্রত্যেককেই আমি বলবো, এই জাতীয় স্বল্প মেয়াদী যে সরিষাগুলো আছে, যারা বুড়ো রোপণ করতে ইচ্ছুক, যে আমি সরিষা ওঠানোর পরে আমাকে রোপণ করতেই হবে, তারা এই ধরনের সরিষা রোপণ করতে পারেন। আমি বাংলাদেশের কৃষক যারা আছে প্রত্যেকেই উৎসাহ দিব। আসমাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এইদিকে আসছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল, সরিষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আমি মনে করি চাষিরা এটাতে উপকৃত হবে। আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।